তো আগের লেকচারটাতে হচ্ছে এগ্রিকালচারাল সাবসিডিজ অফ ডেভেলপড কান্ট্রিজ এর আগ পর্যন্ত শেষ হয়েছিল। আগের লেকচারটাতে কি পড়ছিলাম সেটা একটু দেখে আসি, যাতে ট্র্যাকে থাকতে পারি যে আসলে কি পড়তেছি না পড়তেছি। আমরা স্টার্ট করছিলাম হচ্ছে মোটামুটি লিমিটেশনস অফ অপরচুনিটি কস্ট থিওরি থেকে। অপরচুনিটি কস্ট থিওরি কি সেটা তো উপরে দেখছি। অপরচুনিটি কস্ট থিওরির যে বেনিফিট গুলা, ইম্পোর্ট এক্সপোর্ট করলে যে বেনিফিট হয় উভয় কান্ট্রির, সেগুলো উপরে দেখছিলাম। এরপরে হচ্ছে লিমিটেশনস অফ অপরচুনিটি কস্ট থিওরি। এর মধ্যে লিমিটেশনস হচ্ছে যে টেকনোলজি যে চেঞ্জ হয় সেটাকে অ্যাডজাস্ট করা হয় নাই অপরচুনিটি কস্ট থিওরিতে। এটা গ্রাফিক্যালি দেখছিলাম। এরপরে আসতেছিল হচ্ছে যে এখানে আমরা দেখছি যে 1:1 ছিল, এটা 3:5 হয়ে গেছে। তার মানে ডেভেলপিং যে কান্ট্রি গুলো আছে তাদের টার্মস অফ ট্রেড ডেটেরিওরেট করে, মানে দিন দিন আহ অবনতি হয়, টার্মস অফ ট্রেডের অবনতি হয় ডেভেলপিং কান্ট্রি গুলোতে। সো এটা কেন হয়? এটার কারণ হিসেবে আমরা পড়তেছিলাম প্রেভিসিং এর হাইপোথেসিস। প্রেভিসিং এর হাইপোথেসিসে কি বলা আছে যে কেন কেন হচ্ছে ডেভেলপিং কান্ট্রি গুলা অবনতি হচ্ছে। তো প্রেভিসিং এর হাইপোথেসিসের মধ্যে আলোচনা করা হয়েছে হচ্ছে যে কেন ডেভেলপিং কান্ট্রি গুলা অবনতি করতেছে। তো এটার আনসার হিসেবে ওরা দুইটা লজিক নিয়ে আসছে, যে একটা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি গুলাতে ইনকাম ইলাস্টিসিটিটা লো এবং প্রাইস ইলাস্টিসিটিটা লো। এই দুইটা জিনিস লো থাকার কারণে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে, আমাদের প্রোডাক্ট গুলোর ডিমান্ড বা আমাদের প্রোডাক্ট গুলোর প্রাইস এরকম বেশি হয় না। যার কারণে প্রোডাক্ট গুলোর ডিমান্ড বেশি একটা হয় না। যার কারণে হচ্ছে আমাদের যে ডেভেলপিং কান্ট্রি আছে তারা ডে বাই ডে আহ অবনতি হচ্ছে, তাদের টার্মস অফ ট্রেডে অবনতি হচ্ছে। এরপরে বলতেছে যে আহ, এটার লিমিটেশনস, প্রেভিসিং এর হাইপোথেসিস এর মধ্যে মাত্র দুইটা কারণ দেখানো হয়েছে যে কেন অবনতি করতেছে। এর বাহিরেও কিছু কারণ আছে যেগুলা প্রেভিসিং এর হাইপোথেসিসে নিয়ে আসা হয় নাই। সো ওই কারণগুলো হচ্ছে, একটা হচ্ছে এগ্রিকালচারাল সাবসিডি, এটাকে প্রেভিসিং এর হাইপোথেসিসে আনা হয় নাই। সো এটা প্রেভিসিং এর হাইপোথেসিসের একটা লিমিটেশনস, এগ্রিকালচারাল সাবসিডি। এরপরে হচ্ছে পড়ছিলাম যে সাপ্লাই সাইড কনস্ট্রেইন্ট। হ্যাঁ, সাপ্লাই সাইডে যে আমাদের কনস্ট্রেইনটা ক্রিয়েট হয় ফর ইনস্টিটিউশনাল রিজিডিটিস, এটাকেও কিন্তু প্রেভিসিং এর হাইপোথেসিসে আনা হয় নাই। তো সাপ্লাই সাইড কনস্ট্রেইন্ট আর হচ্ছে এগ্রিকালচারাল সাবসিডি, এই দুইটা জিনিস কি প্রেভিসিং এর হাইপোথেসিসের লিমিটেশনস। তো এখানে আমরা পড়ছিলাম যে ইনস্টিটিউশনাল রিজিডিটির এক্সাম্পল গুলা কি, সেগুলো দেখছিলাম। এখানে মোটামুটি 6-7টা মতো এক্সাম্পল ছিল। এখন দেখবো আবার এগ্রিকালচারাল সাবসিডি, যেটা উপরে অলরেডি একবার পড়ছি আমরা। এগ্রিকালচারাল সাবসিডি হচ্ছে আমাদের প্রেভিসিং এর হাইপোথেসিসের লিমিটেশনস, তাই না? তো এই জিনিসটাকে এখানে আবার একটু নিউমেরিক্যালি দেখানো হয়েছে যে কোন দেশে কি পরিমাণ এগ্রিকালচারাল সাবসিডি দেওয়া হয়। তো এখানে কি লিখছে, ডেভেলপিং কান্ট্রিজ হু আর দি প্রডিউসার্স অফ এগ্রিকালচারাল প্রোডাক্টস ফেস intense competition from developed countries due to huge agricultural subsidy. Some statistics are given below. তো ডেভেলপড কান্ট্রি যেগুলো আছে তারা কি করে, তারা তাদের ফার্মারদেরকে অনেক বিশাল বড় সাবসিডি দেয়। তো যেহেতু তাদেরকে সাবসিডি দেওয়া হয়, তো তখন কি করতে পারে ওরা, কম প্রাইসে কিন্তু গুডস গুলা বিক্রি করতে পারে ডেভেলপড কান্ট্রিজ এর। আর আমরা কি করি, আমরা তো কোনো সাবসিডি পাই না। তো আমাদের একটা মোটামুটি হায়ার প্রাইসে সেল করতে হয়। তো ওদের প্রাইস আর আমাদের প্রাইস দেখা যায় মিলে যায়, মিলে গিয়ে একটা কম্পিটিশন ক্রিয়েট হয়। তো ওরা যেহেতু এত বিশাল সাবসিডি দিচ্ছে, আমাদের যে ফার্মার যারা আছে তারা কিন্তু কম্পিটিশনে পড়ে গেছে। সো এটাই বলা হয়েছে এখানে। সো এখন দেখা যাচ্ছে যে কোন কোন দেশে কি পরিমাণ সাবসিডি দেওয়া হচ্ছে, এটার একটা স্ট্যাটিস্টিক্স। সো ইউএসএ তে হচ্ছে $19,000 পার ফার্মার দেওয়া হচ্ছে সাবসিডি, যেটা হচ্ছে 22% অফ দেয়ার রিসিপ্ট।
তারা যে পরিমাণ ফার্ম থেকে টাকা পায় বা যে পরিমাণ তাদের আহ, প্রাপ্তি, সেটার 22% পেয়ে যায় তারা গভর্নমেন্ট থেকে, $19,000। ইউরোপেও সেটা $19,000, জাপানে আছে $21,000, কানাডাতে হচ্ছে $8,000। ওকে। এরপরে আসতেছে যে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম অনেক কম, সেই তুলনায় ডেভেলপড কান্ট্রিজ গুলা হিউজ অ্যামাউন্টে ফার্মারদেরকে এগ্রিকালচারাল সাবসিডি দিচ্ছে, যেটা হচ্ছে একটা ইলিগেল ক্রাইম। And this huge amount of the agricultural subsidy given by the mighty countries of the world reflects the intensity of the crime. So it can be said that all the leading countries are responsible for this bad game. So এটার বোঝা যাওয়ার কথা। এরপরে হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন কি এটা? হোয়াট ইজ দ্য রিজন ফর হোয়াট গেট ওয়াজ ট্রান্সফর্মড ইনটু ডব্লিউটিও? গেট হচ্ছে 1947 সালে মনে হয় বানানো হয়েছিল। সো 1995-এ কেন এটাকে ট্রান্সফর্ম করে ডাব্লিউটিও বানানো হয়েছে? এটার তিনটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হচ্ছে এগ্রিকালচারাল সাবসিডি, আমরা যেটা এতক্ষণ পড়লাম সেটা। তো ডেভেলপড কান্ট্রিজ গুলা কি করতেছিল, এগ্রিকালচারাল সাবসিডি দিতেছিল, কিন্তু জিনিসটা তো ইলিগেল ক্রাইম এটা। তো এই জিনিসটাকে হ্যান্ডেল করার জন্য গেট বানানো হয়েছে, গেট থেকে ডাব্লিউটিও তে ট্রান্সফার করা হয়েছে। ঠিক আছে। So the agricultural subsidy is the reason for what GATT had to die out. Agricultural subsidy কারণে গ্যাট মারা গেছে এবং ডাব্লিউটিও এর জন্য হয়েছে। এগ্রিকালচারাল সাবসিডি ইজ অ্যান ইলিগেল অ্যাক্টিভিটি, এগুলো তো এতক্ষণ পড়লামই। হ্যাঁ। সো কি লিখছে এগুলা করে ফেলি জাস্ট। এগ্রিকালচারাল সাবসিডি ইজ অ্যান ইলিগেল অ্যাক্টিভিটি অ্যান্ড গ্যাট 1971 থেকে 1995 সাল পর্যন্ত কন্টিনিউয়াসলি ট্রাই করেছে যাতে এটাকে বন্ধ করা যায়, বা বিকজ ইট ওয়াজ ওয়ান অফ দি বিগ impediment against the efficacy of GATT. অন্যদিকে ডাব্লিউটিও এগ্রিকালচারাল সাবসিডি নিয়ে গেটের মতো তেমন কোনো সিরিয়াস স্টেপসে যায় না। And that's what the leading countries of the world like about WTO. So GATT আসলে এগ্রিকালচারাল সাবসিডি নিয়ে বদার ছিল। হ্যাঁ, পরে যখন ডাব্লিউটিও আসছে 1995-এ, ডাব্লিউটিও হচ্ছে আসলে এগ্রিকালচারাল সাবসিডি নিয়ে আর ওইরকম মাথা ব্যথা দেখায় নাই। ঠিক আছে। সো এজন্য ডেভেলপড কান্ট্রি যেগুলো আছে তারা ডাব্লিউটিও কে পছন্দ করে, কারণ ওদের স্বার্থের সাথে যাচ্ছে তো। এজন্য হচ্ছে ওরা ডাব্লিউটিও কে পছন্দ করে। কারণ ডেভেলপড কান্ট্রিজ গুলো গ্যাটের এই এগ্রিকালচারাল সাবসিডি নিয়ে কথাবার্তা বলা, স্টেপ নেওয়া পছন্দ করতো না। ঠিক আছে। যেহেতু গ্যাট যখন ছিল তখন এই সাবসিডি নিয়ে কথাবার্তা আসতো, গ্যাট এটা নিয়ে কনসার্ন ছিল। সো পরে কি করছে, ডেভেলপড কান্ট্রিজ, মানে ডেভেলপড কান্ট্রি যেগুলো আছে তারা মিলে এই গ্যাটকে শেষ করে দিছে। গ্যাটকে শেষ করে দিয়ে ডাব্লিউটিও তে ট্রান্সফার করে দিছে এটাকে। তো ডাব্লিউটিও তো এখন ভালো, ডাব্লিউটিও ওদের জন্য অনেক ভালো, কারণ ডাব্লিউটিও হচ্ছে সাবসিডি নিয়ে কথা বলে না। তো এই হচ্ছে একটা রিজন গেল যে কেন গ্যাট ডাব্লিউটিও তে ট্রান্সফর্ম হয়েছে। বাকি দুইটা রিজন আস্তে আস্তে বলবে, পরে বলবে, এখনো বলে নাই। So এই দুইটা রিজন আসলে ক্লাস থেকে আহ সামনের দিকে পাইতে হবে, এই নোটের মধ্যেও লেখা নাই। এবং আমাদের ক্লাসগুলোতেও এই পর্যন্ত, এখন পর্যন্ত মনে হয় 6-7টা ক্লাস হয়েছে, এই ক্লাসগুলোতে এখনো পর্যন্ত সেকেন্ড এবং থার্ড রিজন বলে নাই। ফার্স্ট রিজনটা বলে ফেলছে অলরেডি ক্লাসে, আর এখানেও ফার্স্ট রিজনটাই লেখা আছে। তো এই যে দুইটা সেকেন্ড সেকেন্ড থার্ড রিজনের জন্য ফাঁকা রাখা আছে। তো এখানে আবার এগ্রিকালচারাল সাবসিডি নিয়ে আরো কিছু কথা। সেটা হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট অফ এগ্রিকালচারাল সাবসিডি ইজ কারেন্টলি রানিং 20 বিলিয়ন অ্যানুয়ালি। 20 বিলিয়ন এগ্রিকালচারাল সাবসিডি দেওয়া হচ্ছে। UN observed that the export of the developing countries is affected by 50 billion, which is equivalent to the annual foreign aid flow of developed countries to developing countries. বলতেছে যে ইউএন এটাকে একটু অবজার্ভ করে দেখছে যে ডেভেলপিং কান্ট্রি যারা আছে, ডেভেলপিং কান্ট্রি আমাদের মতো কান্ট্রি, 50 বিলিয়ন টাকা লস হয়।
আমাদের 50 বিলিয়ন টাকা লস হয়। এই যে লসটা, এটা কিসের সমান? এই লসটা হচ্ছে আমরা যে ডেভেলপড কান্ট্রিজ গুলা থেকে যে পরিমাণ সাবসিডি ইয়া পাই, ফরেন এইড পাই, ওই ফরেন এইড এর সমান। তার মানে বিষয়টা হচ্ছে কি, ডেভেলপড কান্ট্রি যারা আছে, ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, এরা 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 আমাদেরকে লস করাচ্ছে, আমাদের এক্সপোর্টকে লস করাচ্ছে বাই 50 মিলিয়ন, 50 বিলিয়ন। আমাদের 50 বিলিয়ন হচ্ছে লস হচ্ছে ওদের কারণে। এরপরে ওরা আবার কি করতেছে, ওই ফরেন এইড নাম দিয়ে ওরা এই 50 বিলিয়ন আমাদেরকে দিচ্ছে। তার মানে কি, ওরা আসলে কি আমাদেরকে ফরেন এইড দিচ্ছে, নাকি আমাদের যেটা পাওনা সেটাই দিচ্ছে? তো ওরা যেটা করতেছে, ওরা যে ফরেন এইডের নামে যেটা আমাদেরকে এইড দিতেছে, এটা জাস্ট ওরা নাম নিতেছে, এখান থেকে নামটা কামাচ্ছে, কিন্তু ওরা আসলে আমাদের টাকাই আমাদেরকে দিচ্ছে। তো এই কথাগুলো এখানে বলছে যে যে এইডটা আমাদেরকে তারা দিচ্ছে, সেটা বেসিক্যালি ডেভেলপিং কান্ট্রিজ এর যতটুকু ক্ষতি হয়েছে, এক্সপোর্ট যতটুকু কমে গিয়েছে, তার সমান। সো ইন রিয়েলিটি ইট শুড নট বি কল্ড অ্যাজ ফরেন এইড। এটাকে আসলে ফরেন এইড বলা ঠিক না, বিকজ তাদের ক্ষতির অ্যামাউন্টটাই তাদেরকে দেওয়া হচ্ছে, মানে আমাদেরকে আর কি, আমাদের ক্ষতির অ্যামাউন্টটাই আমাদেরকে দেওয়া হচ্ছে। ঠিক আছে। সো এগ্রিকালচারাল সাবসিডি নিয়ে অনেক কিছু বলা হইলো। এগ্রিকালচারাল সাবসিডি নিয়ে কি কি পড়লাম? ফার্স্টে পড়লাম যে এগ্রিকালচারাল সাবসিডি হচ্ছে আমাদের প্রেভিসিং এর হাইপোথেসিসের একটা লিমিটেশনস। ঠিক আছে, প্রেভিসিং এর হাইপোথেসিসে একটা লিমিটেশনস, যে এগ্রিকালচারাল সাবসিডির কারণে আমাদের যে ডেভেলপিং কান্ট্রি আছে, তাদের টার্মস অফ ট্রেড এর অবনতি হয়। এটা প্রেভিসিং এর হাইপোথেসিসে দেখানো হয় নাই, সো এটা একটা লিমিটেশনস প্রেভিসিং এর হাইপোথেসিসে। এরপরে দেখলাম যে এগ্রিকালচারাল সাবসিডিটা বিভিন্ন দেশে কি পরিমাণে দেওয়া হচ্ছে, ফিগার গুলা দেখলাম। ওই অ্যামাউন্ট গুলা তারা যেহেতু সাবসিডি আকারে দিচ্ছে, এর ফলে আমাদের জন্য, ডেভেলপিং কান্ট্রিজ যারা আছি আমরা, তাদের জন্য এক্সপোর্ট মার্কেটটা কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। এক্সপোর্ট মার্কেটটা কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, কারণ ওরা সাবসিডি পেয়ে যাচ্ছে, কম দামে বিক্রি করতে পারতেছে। আর আমরা আমরা তো সাবসিডি পাচ্ছি না, আমরা আমাদের যে দামে বিক্রি করার কথা সেই দামে বিক্রি করা লাগতেছে। সো যেহেতু আমাদের সাবসিডি নাই, সো আমাদের প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে, আমরা বেশি দামে বিক্রি করতে চাই, আর ওরা কম দামে বিক্রি করতে পারে। সো ওদের হইতেছে ওরা ওইখানে মার্কেটটাকে দখল করে ফেলতেছে, আমরা মার্কেট হারাচ্ছি, তো আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে। এক্সপোর্ট কমে যাওয়ার ফলে আমাদের দেশে 50 বিলিয়ন লস হচ্ছে, এটা ইউএন এর অবজারভেশন। 50 বিলিয়ন লস হচ্ছে। এই জিনিসটা, এই লসটাকে ওরা 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 আমাদেরকে লস করাইতেছে, লস করানোর পরে ওরা আবার আমাদেরকে ফরেন এইড নামে এই লসটাকে আমাদেরকে আবার দিতেছে। তো ওরা আসলে যেটা ফরেন এইড হিসেবে দিতেছে, এটাকে আসলে ফরেন এইড বলার কোনো লজিক নাই, বা বলা উচিত না। এগ্রিকালচার সাবসিডি নিয়ে এই পর্যন্ত এই জিনিসগুলো পড়া হয়েছে। এখন একটু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে যে কান্ট্রিজ গুলো এগ্রিকালচারাল গুডস বানায়, হ্যাঁ, তাদের আসলে ডে বাই ডে কোনো উন্নতি হয় না। এই যে এখানে লিখছে, সো এগ্রিকালচারাল গুডস এর বর্তমান এবং ভবিষ্যৎ কোনোটাই ভালো না। এটা ডেভেলপিং কান্ট্রিজ গুলো রিয়েলাইজ করছে, করার পরে ওরা কি করছে, ম্যানুফ্যাকচারিং গুডস বানানো শুরু করছে। এই যে ডেভেলপিং কান্ট্রিজ গুলো ম্যানুফ্যাকচারিং গুডস এক্সপোর্ট করার উপর কনসেন্ট্রেট করলো, কিন্তু এটা করতে গিয়ে আবার তারা বাধা পাইল, যে এটা করতে গিয়ে আবার একটু ঝামেলার সম্মুখীন হইলো। ম্যানুফ্যাকচারিং গুডস বানাইতে গিয়া এবং এক্সপোর্ট করতে গিয়া, এটা করতে গিয়ে তারা আবার একটু বাধার সম্মুখীন হইলো। কি বাধার সম্মুখীন হইলো? এই যে, কিন্তু দেখা গেল তাদের এই এক্সপোর্টের উপরে বিভিন্ন রেস্ট্রিকশন ইম্পোজ করা হচ্ছে। তো যখন আমরা, বাংলাদেশ যখন এগ্রিকালচার গুডস বানাইতেছিল, তখন তো এটা লস হচ্ছিল। তো এখন কি করলো বাংলাদেশ, ম্যানুফ্যাকচারিং গুডস আসলো, ম্যানুফ্যাকচারিং গুডস বানাইয়া যখন সে বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট করতে গেল, তখন দেখা গেল যে বিভিন্ন রেস্ট্রিকশন আসতেছে, এক্সপোর্টের উপরে বিভিন্ন রেস্ট্রিকশন আসতেছে, হয়তো বা টেরিফ খেয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই আমরা যে দেশে এক্সপোর্ট করি ওই দেশে আমাদের এটার উপরে টেরিফ বসাই দিতেছে, বা ডিউটি বসাই দিতেছে। এগুলোর কারণে আমাদের এক্সপোর্ট গুলা রেস্ট্রিক্টেড হচ্ছে। ঠিক আছে, যেটা যেগুলা ডেভেলপড কান্ট্রিজ এর ক্ষেত্রে করা হয় না। এগুলা কিন্তু আবার, সাপোজ ডেভেলপড কান্ট্রির একটা নাম যদি বলি, সাপোজ হচ্ছে ইউকে। ইউকে যখন ইউএস এর কাছে বিক্রি করে, তখন ইউএসএ কোনো ট্যারিফ বা ভ্যাট বসায় না। কিন্তু বাংলাদেশ যখন ইউএসএ তে বিক্রি করতে যায়, তখন তারা হচ্ছে কি করে, ওই ট্যারিফ বসায় দেয়। তো এটাই বলছে যে ডেভেলপিং কান্ট্রি গুলো যখন
এক্সপোর্ট করতেছে সেগুলোর উপর বিভিন্ন রেস্ট্রিকশন চলে আসতেছে। কিন্তু ডেভেলপড কান্ট্রি গুলো যেগুলো করতেছে ডেভেলপড, তাদের তাদের ক্ষেত্রে আবার এই টেরিফ গুলা নাই। সো এর ফলে কি হচ্ছে, ডেভেলপিং কান্ট্রিজ যারা আছে তারা ডিসক্রিমিনেশনের সম্মুখীন হচ্ছে। এজ এ রেজাল্ট দে আর লুজিং অ্যাজ মাচ এজ 2% অফ দেয়ার জিএনপি। এর ফলে আমরা বাংলাদেশ যারা আছি তারা 2% অফ আওয়ার জিএনপি লস করতেছি এই আমাদের ম্যানুফ্যাকচার্ড গুডস এর উপরে বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে। 2% অফ আওয়ার জিএনপি, যেটাকে 100 বিলিয়ন বলা হচ্ছে অ্যানুয়ালি। সো এই পর্যন্ত হচ্ছে তাহলে আহ হাই শেষ। এই যে অপরচুনিটি কস্ট থিওরি চলে গেল, এই পর্যন্ত কিন্তু অপরচুনিটি কস্ট থিওরি চলতেছিল। আর অপরচুনিটি কস্ট থিওরির এই লিমিটেশন ছিল প্রেভিসিং এর হাইপোথেসিস। আর প্রেভিসিং এর হাইপোথেসিস এর লিমিটেশন ছিল এগ্রিকালচারাল সাবসিডি আর হচ্ছে সাপ্লাই সাইড কনস্ট্রেন্ট, মানে ইনস্টিটিউশনাল রিজিডিটিস। এই দুইটা জিনিস তাহলে এখন শেষ হইলো। এখন তাহলে 3 নাম্বার থিওরি, যেটা হচ্ছে ইন্টারনালাইজেশন থিওরি। 3 নাম্বার থিওরি হইতেছে ইন্টারনালাইজেশন থিওরি। সো ইন্টারনালাইজেশন থিওরিটা কি? ইন্টারনালাইজেশন থিওরিটা হচ্ছে আমার উপর যখন একটা বাধা আসতেছে তখন ওইটাকে আমি ক্যাপিটালাইজ করে ফেললাম। হ্যাঁ, ওই বাধাটাকে কাটাইয়া আমি আরেকটা ওয়ে খুঁজে নিলাম, সেটাকে বলে ইন্টারনালাইজেশন থিওরি। ঠিক আছে, আবার একটু বলি, আমার উপর যখন একটা বাধা আসতেছে ওই বাধাটাকে ক্রস করে, ওই বাধাটাকে পাশ কাটাইয়া আমি কি করলাম, নতুন একটা উপায় বের করে নিলাম যেটা আমার জন্য লাভজনক, সেটাকে বলতেছে ইন্টারনালাইজেশন থিওরি। সো ইন্টারনালাইজেশন মিন্স ক্যাপিটালাইজেশন। ইন্টারনালাইজেশনের অর্থ হচ্ছে ক্যাপিটালাইজ করা কোনো কিছুকে, কোনো একটা বাধাকে ক্যাপিটালাইজ করে ফেলা। একটা বাধা আসতেছে, এটা তো অবশ্যই আমার জন্য ক্ষতিকারক, কিন্তু এটাকে যদি আমি ক্যাপিটালাইজ করে ফেলতে পারি বাই এনি চান্স, তাহলে কিন্তু সেটা আমার জন্য লাভজনক হয়ে গেল। কিভাবে, কোন বাধাগুলো আসে এবং সেগুলোকে কিভাবে ইয়া করা হয়, ক্যাপিটালাইজ করা হয়, এটা এই থিওরিতে দেখা হবে। সো আরেকটু লেখা লিখছে, সেটা হচ্ছে বাংলাতে লিখছে আত্মস্থ করা। ইন্টারনালাইজেশন, এটার বাংলা হচ্ছে আত্মস্থ করা। মানে হচ্ছে কোনো একটা অসুবিধাকে সুবিধায় রূপান্তর করা। ঠিক আছে, কোনো একটা অসুবিধাকে সুবিধায় রূপান্তর করা, এই যেটা লিখছে, কোনো একটা অসুবিধাকে সুবিধায় রূপান্তর। এই থিওরির আরেক নাম হচ্ছে মার্কেট ইমপারফেকশন থিওরি। এই যে ইন্টারনালাইজেশন যে থিওরিটা আছে, এটার অপর নাম হচ্ছে মা- এটার অপর নাম হচ্ছে মার্কেট ইমপারফেকশন থিওরি। সো মার্কেট imperfection are the main motivation behind this theory. মার্কেটে কিছু ইমপারফেকশন আসবে, ওই যে আমরা বলতেছিলাম যে রেস্ট্রিকশন আসে, কিছু রেস্ট্রিকশন আসলো, সেটাকে আমি কি করলাম, পাশ কাটাইয়া এটাকে সুবিধা বানাই ফেললাম, এই আর কি। মার্কেট ইমপারফেকশন আর দি মেইন মোটিভেশন বিহাইন্ড দিস থিওরি। আচ্ছা, সো অ্যাকর্ডিং টু ইন্টারনালাইজেশন থিওরি, বাস্তবে ট্রেড ফ্রি না, বিভিন্ন বাধা আসে ট্রেডের পথে। সো এটাই বলতেছিলাম যে আমরা যখন এক্সপোর্ট ইম্পোর্ট করতে যাই, সেক্ষেত্রে কি হয়, বিভিন্ন বাধা আসে। ওই বাধার উপর ভিত্তি করেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করা হয়। ওই বাধার উপর ভিত্তি করেই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করা হয়। এটার মানে কি? এটার মানে হচ্ছে যখন আমি সাপোজ একটা গুডস ইন্ডিয়াতে এক্সপোর্ট করি, হ্যাঁ, ইন্ডিয়াতে আমি এক্সপোর্ট করি, তো এটা তো আমার জন্য ট্রেড, আমি ট্রেড করতেছি ইন্ডিয়াতে। তো ওরা যদি এখন কোনো ইম্পোর্ট ডিউটি অথবা টেরিফ বসায় দেয় আমার এক্সপোর্টের উপরে, আমি যে এক্সপোর্ট করতেছি ইন্ডিয়াতে, সেটার উপরে তারা যদি কোনো ডিউটি বা টেরিফ বসায় দেয়, সেক্ষেত্রে কিন্তু এটা আমার জন্য একটা বাধা হয়ে গেল। এখন এই যে বাধাটা, এই যে রেস্ট্রিকশনটা, এই যে ঝামেলাটা, এটাকে, এই যে একটা অসুবিধা, এই অসুবিধাটাকে আমি সুবিধায় কেমনে বানাইতে পারি? এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করব, এফডিআই করব। এফডিআই করব মানে হচ্ছে আমি এক্সপোর্টার করব না ইন্ডিয়াতে, বরং আমি ইন্ডিয়াতে একটা ফ্যাক্টরি বানাই ফেলবো। ইন্ডিয়াতে একটা ফ্যাক্টরি বানাবো, ইন্ডিয়াতে ফ্যাক্টরি বানাই ইন্ডিয়াতে গুডস গুলা প্রডিউস করব,
এবং ইন্ডিয়াতে গুডস গুলো প্রডিউস করে সেগুলো সেখানে বিক্রি করব। তাহলে কি হচ্ছে, আমি আমার উপর যে একটা বাধা আসছিল সেই বাধাটাকে পাশ কাটাইলাম, পাশ কাটাইয়া আমি ওইখানেই ফ্যাক্টরি ট্যাক্টরি দিয়া ওইখানে হচ্ছে মার্কেটকে দখল করা ট্রাই করলাম। এটাকে বলা হচ্ছে ইন্টারনালাইজেশন থিওরি। ঠিক আছে, সো এটাই আহ মোটামুটি মেন কথা এটাই। আগের থিওরি গুলো অ্যাজাম্পশন ছিল ফ্রি ট্রেড, বাট ইন রিয়েলিটি এটা দেখা যায় যে ফ্রি ট্রেড কোনো ফ্রি ট্রেড কোথাও হয় না। টেরিফ টুরিফ আসে, বাধা আসে। তো যখন ইমপারফেকশন আসে, মার্কেট ইমপারফেকশন মানে তো বিভিন্ন বাধা টাধা যখন আসে, তখন সেগুলোকে কি করতে হয়, পাশ কাটাইতে হয়। সো এক্সাম্পল অফ ইন্টারনালাইজেশন থিওরি, একটা এক্সাম্পল দিছে যে ব্যাক ইন 1990 মাইক্রোসফট চায়নাতে এক্সপোর্ট করতো। মাইক্রোসফট চায়নাতে এক্সপোর্ট করতে, আমরা যেরকম একটু মাত্র এক্সাম্পল দিলাম যে আমরা ইন্ডিয়াতে এক্সপোর্ট করি, তো সেম ভাবে এখানে সেম এক্সাম্পল, মাইক্রোসফট চায়নাতে এক্সপোর্ট করা শুরু করলো। তো চায়না ভাবলো যে মাইক্রোসফটের একটা বিগ এনাফ ট্রেডমার্ক এবং এটাকে যদি একবার চায়নাতে ঢুকতে দেওয়া হয় তাহলে এটা চায়নার লোকাল মার্কেটকে ক্ষতিগ্রস্ত করবে। তো চায়না কি করলো, ওরা মাইক্রোসফট যাতে সুবিধা করতে না পারে এজন্য মাইক্রোসফটের উপরে তারা বাধা দিল, মাইক্রোসফটের উপর তারা টেরিফ বসাইলো। ঠিক আছে, মার্কেটকে ক্ষতিগ্রস্ত, চায়না ডিসাইড করলো যে মাইক্রোসফটকে বাধা দিতে হবে যাতে চাইনিজ অল্টারনেটিভ প্রোডাক্টস ডেভেলপ করে। সো মাইক্রোসফট যেন চাইনিজ মার্কেটে ইজি এন্ট্রেন্স না পায় সেই জন্য চাইনিজ গভর্নমেন্টের উপর অ্যাবনর্মালি হাই ইম্পোর্ট ডিউটি ইম্পোজ করলো। এই যে, তো চায়নাতে মাইক্রোসফট চাচ্ছিল এক্সপোর্ট করবে, তো চায়না কি করলো, চায়না করলো হচ্ছে ইম্পোর্ট ডিউটি বসাই দিল, ডিউটি বসাই দিল। তো ডিউটি বসানোর ফলে এখন তো মাইক্রোসফটের জন্য এটা প্যারা হয়ে গেল। ডিউটি ইম্পোজ করলো হুইচ ওয়াজ নিয়ারলি 65%, 65% ডিউটি বসাই দিছে। অন্য কোনো দেশ ওই সময় এমন হাই ইম্পোর্ট ডিউটি ইম্পোজ করতে না পারলেও চায়না এটা করতে পারতো, কারণ চায়না হচ্ছে ডাব্লিউটিও এর মেম্বার ছিল না। ঠিক আছে, তো চায়না যেহেতু ডাব্লিউটিও এর মেম্বার ছিল না, এজন্য কি করছে, 65% ট্যারিফ বসাই দিছে মাইক্রোসফটের উপরে। কিন্তু দেখা গেল মাইক্রোসফট যে এই যে বাধাটা পেলো, মাইক্রোসফট যে যে বাধার সম্মুখীন হইলো সে এটাকে ইন্টারনালাইজ করে ফেললো। ইন্টারনালাইজ মানে হচ্ছে ওই যে অসুবিধাটাকে সে সুবিধা বানায় ফেললো। কিভাবে, মাইক্রোসফট চিন্তা করলো পৃথিবীর অন্য দেশে যদি তাদের প্রোডাক্টের দাম $100 হয় তাহলে চায়নাতে তার দাম হবে $165। কারণ ওই যে 65% ইম্পোর্ট ডিউটি দিছে না চায়না, চায়না যেহেতু 65% ডিউটি বসাইছে, তার মানে কি, একটা প্রোডাক্টের দাম যদি 100 টাকা হয়, সেটার উপর 65% ডিউটি, তার মানে 165 টাকায় বিক্রি করতে হবে। তো এইটা করলো মাইক্রোসফট। এখন কি এই জিনিসটা চিন্তা করলো যে আমি যদি অন্য দেশে আমার প্রোডাক্ট গুলা পাঠাই সেক্ষেত্রে আমি পাবো 100 টাকা, 100 টাকায় বিক্রি করতে হবে। আর চায়নাতে বিক্রি যদি করি, চায়নাতে বিক্রি করতে হলে আমাকে বিক্রি করতে হবে 165 টাকায়। 165 টাকায় বিক্রি করে গভর্নমেন্টকে 65 টাকা দিয়ে দিতে হবে, আর 100 টাকা আমি নিজে পাবো। তো মাইক্রোসফট চিন্তা করলো যে আমি তাহলে যদি চায়নাতেই প্রডিউস করতে পারি প্রোডাক্ট গুলা, চায়নাতে প্রডিউস করে চায়নাতে বিক্রি করে ফেলতে পারি, সেক্ষেত্রে আমি কিন্তু 165 টাকা নিজে পেয়ে যাবো। গভর্নমেন্টকে আমার কিছু দেওয়া লাগবে না, চায়নার গভর্নমেন্টকে তখন আর কিছু দেওয়া লাগবে না, কারণ তখন তো আর এক্সপোর্ট হচ্ছে না এটা, তখন তো এটা চায়নার নিজের দেশে বানাচ্ছি, আমি বানায় ওদের দেশে 165 টাকায় বিক্রি করতেছি। সো মাইক্রোসফট চিন্তা করলো আমি যদি অন্য দেশে এই প্রোডাক্ট গুলো বিক্রি করি সেক্ষেত্রে আমি পাচ্ছি 100 টাকা, আর চায়নাতে ঢুকে গিয়ে চায়নাতে কোম্পানি বানায়, চায়নাতে ফ্যাক্টরি বানায় যদি আমি ওইখানে প্রডিউস করে ওইখানে বিক্রি করি সেক্ষেত্রে আমি পাবো 165 টাকা। তো সে এই জিনিসটা চিন্তা করে চায়নাতে ঢুকে গেল। এটাকে বলা হচ্ছে ইন্টারনালাইজেশন থিওরি। অ্যানাদার এক্সাম্পল হচ্ছে টয়োটা, মিৎসুবিশি, এরা হচ্ছে জাপানিজ অটোমোবাইল কোম্পানিজ, টয়োটা আর মিৎসুবিশি। আর জিএম এবং ফোর্ড, এই দুইটা হচ্ছে ইউএস এর অটোমোবাইল কোম্পানি। ওকে, দেখা গেল জাপানের যে টয়োটা আর মিৎসুবিশি আছে সেগুলা ইউএসএ তে সেল হচ্ছে $1,000। তার মানে ইউএসএ তে টয়োটার দাম হচ্ছে 1,000, অন্যদিকে জিএম এবং ফোর্ড এগুলা কোন দেশের কোম্পানি, জিএম এবং ফোর্ড হচ্ছে ইউএস এর নিজের দেশের কোম্পানি। সো ওদের ওদের কারগুলার দাম হচ্ছে কত, $1,800। তাহলে জাপান থেকে যেটা ইউএসএ তে যাচ্ছে সেটার দাম 1,000, আর ইউএস এর প্রডিউসাররা যেটা বানাচ্ছে সেটার দাম $1,800। তো মানুষ কারটা কিনবে, মানুষ তো অবশ্যই জাপানিজটা কিনবে, ইউএস এর মানুষ জাপানিজটা কিনবে কারণ ওটার দাম কম। তো এখানে কি হবে, জিএম এবং ফোর্ড যারা হচ্ছে ইউএস এর কোম্পানি এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে।
তো ইউএসএ গভর্নমেন্ট এই জিনিসটা চিন্তা করলো যে 1,000 টাকায় কেমনে ওরা আহ কারগুলা বিক্রি করতেছে। ইউএসএ চিন্তা করলো যে 1,000 টাকায় কেমনে ওরা বিক্রি করতেছে। তো ইউএসএ কি করলো, মামলা করলো যে আমাদের এখানে ডাম্পিং হচ্ছে। যে জাপান জাপান কি করতেছে, জাপান হচ্ছে এখানে ডাম্পিং করতেছে। ডাম্পিং মানে হচ্ছে প্রোডাকশন কস্টের চেয়েও কম দামে বিক্রি করা। ঠিক আছে। তো ইউএসএ এটা মনে করতেছে যে আমাদের কস্ট হয়ে যাচ্ছে 1,800, কিন্তু এই জাপান বিক্রি করতেছে আইসা মাত্র 1,000-এ। তার মানে অবশ্যই ওর কস্ট বেশি, কিন্তু ও কম দামে বিক্রি করতেছে আমাদের মার্কেটে আইসা, মার্কেট ধরার জন্য, মার্কেটকে ক্যাপচার করার জন্য। তো ইউএসএ কি করলো, মামলা বসায় দিল জাপানের উপরে, যে জাপান হচ্ছে ডাম্পিং করতেছে। এই জিনিসগুলো এখানে লিখছে। এই যে ইউএসএ কেস করলো, ইউএসএ মামলা করলো জাপানের ক্ষেত্রে, জাপানের বিরুদ্ধে, যে জাপান ডাম্পিং করতেছে। এক্সপোর্টের মার্কেট পাওয়ার জন্য কস্ট অফ প্রোডাকশন থেকে কম দামে বিক্রি করাকে ডাম্পিং বলে, এটা বললাম মাত্র। ইউএস এর গভর্নমেন্ট বলল যে জাপান এখানে 500 ডলারের মতো ডাম্পিং করতেছে। এটা একটা তারা অনুমান করে বলল যে জাপানের প্রোডাকশন কস্ট 1,500, কিন্তু তারা বিক্রি করতেছে 1,000 টাকায়, তার মানে 500 টাকা কম দামে তারা বিক্রি করতেছে। তো এখানে ডাম্পিং এর পরিমাণ 500 টাকা। এটা হচ্ছে ইউএসএ আর্গুমেন্ট করলো। তো ইউএসএ বলল যে টয়োটা আর মিৎসুবিশি এর দাম যদি 1,500 হয় এবং 1,800-তে জিএম ফোর্ড কার্স পাওয়া যায়, তাহলে ইউএস এর পপুলেশন আর টয়োটা মিৎসুবিশি কিনতো না। ওরা বলতেছে, ইউএসএ বলতেছে যে 1,500 টাকা যদি হয় জাপানের কারগুলোর দাম এবং 1,800 টাকা যদি হয় জিএম এবং ফোর্ডের দাম, মানুষ তখন আর এই 1,500 টাকাটা কিনবে না, কারণ বাহিরেটা কিনবে না। 1,500 টাকা একটু কম দাম হইলো, তখন আর মানুষ বাহিরেটা কিনবে না। জিএম ফোর্ড হয়তো বা একটু ভালো কোয়ালিটির গাড়ি, সেক্ষেত্রে তারা মানুষ হচ্ছে 1,800 টাকা দিয়ে নিজের দেশের প্রোডাক্টটা কিনবে। তো এটা মামলা টামলা করলো। এটাই হচ্ছে সেই ফর্মাল কেস যেটা ইউএসএ গেটের কাছে দেয়। পরবর্তীতে গেট বলে যে এই কেসে ইউএস এর পয়েন্ট ভ্যালিড। তার মানে গেট কি করলো, ইউএস এর যে কেসটাকে ভ্যালিড বললো, এবং জাপান এই কেসে হেরে যায়। এক্ষেত্রে গেট ইউএসএ কে ডাম্পিং করার, মানে অ্যান্টি ডাম্পিং করার পারমিশন দিল। এতদিন তো আহ, জাপান 1,000 টাকা দামে বিক্রি করতেছিল ইউএস এর মার্কেটে। সো ইউএসএ এটাকে কি বললো, ডাম্পিং বললো, যে যে আমাদের দেশে আইসা তারা কম দামে পণ্য বিক্রি করতেছে মার্কেট ধরার জন্য। তো ইউএসএ এটাকে ডাম্পিং বলে মামলা করলো। এরপরে গেট তাদের মামলাটাকে ভ্যালিড বলল। ভ্যালিড বলে তারা ইউএসএ কে পারমিশন দিল যে ভাই তুমিও হচ্ছে কি করো, ওদের উপরে অ্যান্টি ডাম্পিং করো। ডাম্পিং এর এগেনস্টে গিয়ে যেটা করা হয়। তো ডাম্পিং করলে তো আমার দেশে লস হয়, মানে ইউএসএ লস হয়েছে। ইউএসএ এখন কি করবে, অ্যান্টি ডাম্পিং করবে, যাতে জাপানের লস হয়। হ্যাঁ। তো অ্যান্টি ডাম্পিং করার পারমিশন দিল, যেহেতু জাপানে একটা অন্যায় করেছে। জাপান অন্যায় করেছে এই যে ডাম্পিং করার মাধ্যমে, ইউএসএ এটাকে প্রতিশোধ নেওয়ার জন্য কি করবে, এখন অ্যান্টি ডাম্পিং বসাবে। সো ইউএসএ চাইলে টয়োটা মিৎসুবিশি যেগুলো হচ্ছে জাপানের কার, সেগুলোর উপরে কি করতে পারবে, কোটা, ইম্পোর্ট ডিউটি এসব ইম্পোজ করতে পারবে। গেটের এই ধরনের রেস্ট্রিকশন, এই যে গেট যেগুলা করে, যে একজন অন্যায় করলে পরে আরেকজনকে অন্যায় করার অনুমতি দেয়। গেট কি করে, একজন অন্যায় করলে, জাপান যে, সাপোজ ধরে নিলাম জাপান এখানে অন্যায় করলো, জাপান এখানে অন্যায় করলো 1,000 টাকা কম দামে বিক্রি করে। তো ইউএসএ কে কি করলো, সে আরেকটা অন্যায় করার পারমিশন দিল। এই যে জিনিসগুলা ইউএসএ কে যে অথরাইজ করলো, এগুলোর কারণে ওভারঅল কি হইতেছে, সারা বিশ্বে টেরিফ, কোঠা, ইম্পোর্ট এগুলা কিন্তু বেড়ে যাচ্ছে। তো এখানে কি লিখছে, ইউএসএ কে অথরাইজ করে দেয় এবং ইউএস এগুলো ইম্পোজ করে টয়োটা মিৎসুবিশি এর উপরে। এর ফলে দেখা যায় টয়োটা মিৎসুবিশি এর এক্সপোর্ট একদম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। তখন তারা ডিসাইড করলো যে এখন তারা ফ্যাক্টরি দিবে ইউএসএ তে। ওই যে তাহলে ইন্টারনালাইজেশনে চলে আসছে এবার। তো টয়োটা আর মিৎসুবিশি এতদিন কি করতেছিল, এই যে যেহেতু ইউএসএ এখন তাদের তাদের উপর ট্যারিফ এগুলা বসাই দিল, এর ফলে তাদের এক্সপোর্ট একদম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। ওরা কি করলো, এই যে বাধাটা পাইলো, এই বাধাটাকে ওরা ক্যাপিটালাইজ করে ফেললো কিভাবে, ওরা ডিসাইড করলো যে ওরা ইউএসএ তে গিয়ে ফ্যাক্টরি বসাবে। তো এখন তারা
ফ্যাক্টরি দিবে ইউএসএ তে, দে স্টার্টেড প্রোডাকশন ইন দ্য ইউএসএ, এন্ড দেখা গেল যে তারা এই অন্তরায় বা বাধাটাকে ক্যাপিটালাইজ করতে পেরেছে, হুইচ ইজ অ্যানাদার ক্লাসিক এক্সাম্পল অফ ইন্টারনালাইজেশন থিওরি। তো ইন্টারনালাইজেশন থিওরি কি এবং সেটার দুইটা এক্সাম্পল এতক্ষণ পর্যন্ত দেখলাম। ইন্টারনালাইজেশন থিওরি কি এবং তার দুইটা এক্সাম্পল। এখন দেখব ইমপ্লিকেশনস অফ দিস থিওরি, ইমপ্লিকেশন অফ ইন্টারনালাইজেশন থিওরি। তো ইমপ্লিকেশনে কি লেখা আছে? মার্কেট ইমপারফেকশনস আর গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। মার্কেট ইমপারফেকশন মানে হচ্ছে যে টেরিফ, কোঠা, এই জিনিসগুলা গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে ডেসপাইট দি প্রেজেন্স অফ ডাব্লিউটিও। ডাব্লিউটিও থাকার পরেও, ডাব্লিউটিও থাকার কারণে তো কমা উচিত ছিল, কিন্তু ডাব্লিউটিও থাকার পরেও এই জিনিসগুলা ডে বাই ডে বাড়তেছে। ঠিক আছে? অথচ ডাব্লিউটিও কে ক্রিয়েট করা হয়েছিল এই মার্কেট ইমপারফেকশন গুলো কমানোর জন্য। ভেরিয়াস রিজনস আর দেয়ার হোয়াই দিস মার্কেট ইমপারফেকশনস আর ইনক্রিজিং। তার মানে এখানে আমরা এখন পড়ব যে কেন মার্কেট ইমপারফেকশনস বাড়তেছে। তাহলে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে কি, মার্কেট ইমপারফেকশনস কেন বাড়তেছে। তো এই জিনিসগুলোকে হেডিং দেওয়া হয়েছে ইমপ্লিকেশনস অফ ইন্টারনালাইজেশন থিওরি। তো যদি বলে যে দেখাও ইমপারফেকশনস, বাজে একটা নিউজ, ফরিদ স্যার হচ্ছে ডাবল ক্লাস নেবে আল্লাহ। আচ্ছা, সো কই আসছিলাম? মার্কেট ইমপারফেকশনস, যদি বলে যে ইমপ্লিকেশনস অফ ইন্টারনালাইজেশন থিওরি বলো, সেক্ষেত্রে এই জিনিসগুলো লিখতে হবে, নিচের জিনিসগুলো এখন যেগুলো আলোচনা করব। আর যদি বলে যে হচ্ছে কেন মার্কেট ইমপারফেকশনস বাড়তেছে, এটার আনসারও কিন্তু ওই নিচের কারণগুলাই হবে। তো এখানে একটা আনসারের দুইটা কোয়েশ্চেন্স। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, সরি, প্রথম আনসার হচ্ছে কাউন্টার ভেলিং ইফেক্টের কারণে মার্কেট ইমপারফেকশন বাড়তেছে। কাউন্টার ভেলিং ইফেক্ট, কাউন্টার ভেলিং ইফেক্ট হচ্ছে আসলে কার অপর নাম? অ্যান্টি ডাম্পিং এর অপর নাম। কাউন্টার ভেলিং কার অপর নাম? এটা হচ্ছে আসলে অ্যান্টি ডাম্পিং এর অপর নাম, অ্যান্টি ডাম্পিং। ঠিক আছে? সো অ্যান্টি ডাম্পিং কে অ্যালাউ করে? ডাব্লিউটিও নিজেই তো। ডাব্লিউটিও হচ্ছে বিভিন্ন দেশকে অনুমতি দেয় যে তোমরা অ্যান্টি ডাম্পিং করো। তো একটু আগে যেটা দেখলাম যে ইউএসএ হচ্ছে, জাপান হচ্ছে ইউএসএ তে ডাম্পিং করতেছিল, এরপরে তারা মামলা টামলা করছে। তো ইউএসএ পরে আবার রাইট পাইলো বা রায় পাইলো যে তোমরাও অ্যান্টি ডাম্পিং করো। এই যে কাহিনীটা, এই কাহিনীটাই কিন্তু কাউন্টার বেলিং ইফেক্ট। তো এটার কারণে কিন্তু আসলে ওয়ার্ল্ডে মার্কেট ইমপারফেকশন গুলো বাড়তেছে। তো এটা হচ্ছে প্রথম কারণ। ডাব্লিউটিও বিভিন্ন সময় বিভিন্ন দেশকে অথরাইজ করেছে। ডাব্লিউটিও বিভিন্ন সময়ে বিভিন্ন দেশকে কিসের জন্য অথরাইজ করেছে? ওই যে ইম্পোর্ট ডিউটি, কোটা, এগুলা বাড়ানোর জন্য। এটাকে বলতো অ্যান্টি ডাম্পিং। সো যেমন আগের এক্সাম্পলটাতে আমরা দেখলাম যে ডাব্লিউটিও ইউএসএ কে অথরাইজ করলো ইম্পোর্ট ডিউটি বাড়ানোর জন্য এজ এ মেজার অফ অ্যান্টি ডাম্পিং। অথচ ডাব্লিউটিও কে ফর্ম করা হয়েছে এগুলো কমানোর জন্য। সো দেয়ার ইজ দা এক্সাম্পল অফ কাউন্টার বেলিং ইফেক্ট। এই কাউন্টার বেলিং ইফেক্টের কারণে মার্কেট ইমপারফেকশন গুলো বাড়তেছে। তো প্রথম কারণ পাইলাম যে আমাদের মার্কেট ইমপারফেকশনস কেন বাড়তেছে, সেটা হচ্ছে কাউন্টার বেলিং ইফেক্ট বা অ্যান্টি ডাম্পিং, যেটা ডাব্লিউটিও অনুমোদন দেয় সেগুলোর কারণে। দুই নম্বর কারণ হচ্ছে রেজিয়নাল বা রিজিওনাল ইন্টিগ্রেশন। বিভিন্ন দেশ মিলে যে বিভিন্ন সংস্থা গঠন করে না, এগুলোর কারণেও হচ্ছে কি হয়, এই মার্কেট ইমপারফেকশনস গুলা বাড়ে। যেমন এক্সাম্পল হচ্ছে এখানে এশিয়ান আছে, এশিয়ান আমাদের যেটা এটা, এরপর আছে ইউরোপিয়ান ইউনিয়ন আছে, নাফটা আছে, এরকম আরো অনেক সংস্থা আছে, তাই না?
রিজিওনাল ইন্টিগ্রেশন। এই রিজিওনাল ইন্টিগ্রেশন ইজ অলসো রেসপন্সিবল ফর দি গ্রাজুয়াল ইনক্রিজ অফ মার্কেট ইমপারফেকশনস। কারণ ওরা যেটা করে, এই যে আহ, সংস্থাগুলা বানায়, বানানোর পরে যা সাপোজ ইউরোপিয়ান ইউনিয়নে কয়টা কান্ট্রি জানি আছে, তো খুব সম্ভবত 15-20টা মতো, 20টা বা 19টা মতো আছে। তো ওরা সবাই মিলে যখন ইউরোপিয়ান কান্ট্রি বানাইলো, ইউরোপিয়ান ইউনিয়ন বানাইলো, ওরা নিজেদের মধ্যে ফ্রি ট্রেড করে দিল। নিজেদের মধ্যে কোনো টেরিফ টুরিফ নাই, কিছু নাই। কিন্তু ওরা অন্য দেশের উপরে অনেক বেশি ইম্পোর্ট ডিউটি বা টেরিফ দেওয়া শুরু করলো। কারণ এদের একটা ইয়ে আছে, মোস্ট ফেভার্ড নেশন মনে হয় একটা বলে কথা আছে, MFN, মোস্ট ফেভার্ড নেশন। তো ওরা কি করে, নিজেদের কান্ট্রি মানে ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে মেম্বার যারা আছে, এদেরকে বন্ধু মানে ওরা যে একজন আরেকজনকে যে বন্ধু ভাবে, এটা বোঝানোর জন্য ওরা কি করলো, অন্য অন্য দেশের উপর বেশি ট্যারিফ দিল। অন্য দেশের উপর বেশি ট্যারিফ দিলে কি হয়, নিজের দেশের, যারা নিজের যে সংস্থা যেটা আছে, সেই সংস্থার উপরে কি করলো না, কোনো ট্যারিফ দিল না। আর অন্যান্য দেশের উপরও যদি না দেয়, তাহলে তো তাদের সংস্থা করার কোনো মানে নাই। হ্যাঁ, তখন সংস্থার যে মানুষ, যে মেম্বার গুলো আছে, তারা মনে করবে যে অন্য দেশকে যেভাবে ট্রিট করছে, আমাদেরকে সেভাবে ট্রিট করা হচ্ছে। তো এই জিনিসটা যাতে ওরা উপলব্ধি না করে, এজন্য কি করে, মেম্বার কান্ট্রি ছাড়া যারা আছে তাদের উপর অনেক বেশি টেরিফ ইম্পোর্ট এগুলা বসায়, মানে জাস্ট ডিফারেন্স মেক করার জন্য, যে আমরা আমাদের সংস্থার মেম্বার গুলাকে যেভাবে ট্রিট করতেছি, বা বাহিরের মেম্বার গুলাকে যেভাবে ট্রিট করতেছি, সংস্থার মেম্বার গুলাকে আমরা সেভাবে ট্রিট করতেছি না। মানে সংস্থার দ- দলের মানুষ, দলের যে মেম্বার গুলো আছে, দলের মেম্বার গুলোর মধ্যে ভালো সাজার জন্য এই জিনিসটা এখানে লিখছে। ফর এক্সাম্পল, গঠন করার ফলে ইউরোপিয়ান ইউনিয়নের যে মেম্বার কান্ট্রিজ যারা আছে, তাদের জন্য বিভিন্ন রকমের কোটা ডিউটি ইত্যাদি কমে গেল। মেম্বার কান্ট্রির জন্য কোনো কোটা ডিউটি নাই। বাট এট দ্য সেম টাইম, নন মেম্বার কান্ট্রি যেগুলো আছে, তাদের জন্য কোটা ডিউটি এসব বেড়ে গেল, হুইচ ইজ কনসিকুয়েন্টলি লিডস টু ডিসক্রিমিনেশন, যেটা মার্কেট ইমপারফেকশন অর প্রোটেকশন এগুলোকে বাড়িয়ে দিচ্ছে। এরপরে আসতেছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন। তো দুইটা প্রোটেকশন গেল এতক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে প্রথমটা ছিল কাউন্টার ভেলিং ইফেক্ট, এবং সেকেন্ডটা হলো রিজিয়নাল ইন্টিগ্রেশন। এই দুইটা জিনিসের কারণে মার্কেট ইমপারফেকশনস বাড়তেছে, মানে ডিউটি টেরিফ এই জিনিসগুলো বাড়তেছে। 3 নম্বর কারণ হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এনভায়রনমেন্টাল প্রোটেকশনে কি বলা আছে, এনভায়রনমেন্টাল প্রোটেকশনের নামে দেখা যাচ্ছে যে কোনো কোনো দেশের কমোডিটি এক্সপোর্টকে বন্ধ করে দেওয়া হচ্ছে। ফর এক্সাম্পল, বেলজিয়ামের একটি ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টস নিজেরা মিলে একটা ফান্ডিংস ফাইন্ডিংস পেয়েছিল যে বাংলাদেশি চিকেনস বাংলাদেশের যে চিকেন গুলো আছে, সেগুলোতে বার্ড ফ্লু নামের একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস, সেটা পাওয়া গেছে ল্যাবরেটরি টেস্টে। এই ব্যাপারটা যখন বেলজিয়ামের গভর্নমেন্টকে জানালো, তখন গভর্নমেন্ট কি করলো, ইউরোপিয়ান ইউনিয়নে এই জিনিসটাকে তুলে ধরলো, এবং ইউরোপিয়ান ইউনিয়ন তখন চিকেন ইম্পোর্ট ফ্রম বাংলাদেশ বন্ধ করে দিল। তাহলে দ্যাট মিনস বাংলাদেশ ইজ ফেসিং ইম্পোর্ট রেস্ট্রিকশনস আন্ডার দি হেড অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশন। সো এই যে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের চিকেনের মধ্যে কি পাওয়া গেছে, একটা সমস্যা পাওয়া গেছে, এর ফলে যেটা হইলো, ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের এক্সপোর্ট গুলাকে বন্ধ করে দিল বা ব্যান করে দিল। তো এটা হচ্ছে আসলে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, যে এনভায়রনমেন্টাল বিভিন্ন প্রোটেকশনের কারণেও এই জিনিসগুলা বাড়তেছে, যে আমাদের দেশের হয়তো বা অনেক কিছুতেই এনভায়রনমেন্ট যে জিনিস, মানে ক্ষতিকারক যে জিনিসগুলো, সেগুলোর উপর কোনো ইয়া করা হচ্ছে না। আহ, তো যার কারণে আমরা বিভিন্ন দেশ থেকে হচ্ছে বাধার সম্মুখীন হচ্ছে এক্সপোর্ট করতে গিয়ে। তো এটার কারণে ওভারঅল ওভারঅল মার্কেট ইমপারফেকশন কিন্তু বেড়ে যাচ্ছে। তো গেল 3টা কারণ। 4 নম্বর হচ্ছে কনজিউমার সেফটি, এরপরে আছে হিউম্যান রাইটস, এরপরে আছে ট্রিপস, এরপরে আছে প্রোডাক্ট লাইফ সাইকেল, এটা তো আলাদা থিওরি, এটা 4 নম্বর। কয়টা বাকি আছে আর, ট্রিপস, হিউম্যান রাইটস 2টা, আর কনজিউমার সেফটি।
আচ্ছা, শেষ করে ফেলি তাহলে, একটা সাইড শেষ হয়ে যাবে। কনজিউমার সেফটি, এটাও মোটামুটি আগেরটার সাথে রিলেটেড, যে কনজিউমারের যে সেফটি গুলাকে, কনজিউমারদের সেফটি যদি বিবেচনা না করা হয়, সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন রেস্ট্রিকশন আসে। যেমন আইএসও বা চাইল্ড লেবার ল এটসেট্রা আর ইন্ট্রোডিউসড ফর এনশিওরিং কনজিউমার্স সেফটি। কনজিউমারদের সেফটির জন্য কি কি করা হয়েছে, আইএসও বানানো হয়েছে, চাইল্ড লেবার ল বানানো হয়েছে। আইএসও হচ্ছে ওই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন, যারা হচ্ছে প্রোডাক্ট গুলাকে ভালো নাকি মানসম্মত কিনা সেটার একটা ট্যাগ দেয়। তো এই যে আইএসও বানানো হয়েছে, কেন বানানো হয়েছে? কনজিউমারদের ভালোর জন্যই তো, তাই না? এই ভালোটাই আসলে কি করতেছে, ওভারঅল মার্কেটের ইমপারফেকশন বাড়ায় দিচ্ছে। যদিও এগুলি পজিটিভলি দেখা হয়, যে যদিও এই জিনিসগুলো পজিটিভ, বাট এগুলোর কারণে কি হচ্ছে, প্রোটেকশন কিন্তু বাড়তেছে। ফর এক্সাম্পল, বাংলাদেশ যদি ইউরোপে গার্মেন্টস আইটেম এক্সপোর্ট করতে চায়, সেক্ষেত্রে ইউ থেকে আইএসও সার্টিফিকেট পেতে হয়। বাট বিভিন্ন কারণে বাংলাদেশ এই আইএসও সার্টিফিকেট থেকে বঞ্চিত হচ্ছে। যেমন নন এনশিওরিং ম্যাটারনিটি লিভস, যে বাংলাদেশের যে বিভিন্ন গার্মেন্টস যারা আছে, ওরা ম্যাটারনিটি লিভ দেয় না। ওরা হচ্ছে আহ ওদের হচ্ছে অ্যাবসেন্স অফ ট্রেড ইউনিয়ন, মানে ট্রেড ইউনিয়ন নাই, অথবা ওরা ওরা চাইল্ড লেবার, চাইল্ডদেরকে দিয়ে কাজ করায়। এই জিনিসগুলোর কারণে ইউরোপ কি করে, আমাদের থেকে গার্মেন্টস নেয় না। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলোর কারণে যখন আমাদের এক্সপোর্ট কমে যাচ্ছে, তো ওভারঅল কি হচ্ছে আসলে, মার্কেটের ইমপারফেকশনটা বেড়ে যাচ্ছে। তার মানে আইএসও এবং চাইল্ড লেবার, ম্যাটারনিটি লিভ, এই জিনিসগুলো হচ্ছে কনজিউমার সেফটির জন্য করা হচ্ছে, এবং এই কনজিউমার সেফটি গুলাই মার্কেটের ইমপারফেকশনকে বাড়াই দিচ্ছে। এখানে লিখছে ফ্রি ট্রেডে বাধাগ্রস্ত হচ্ছে, আলটিমেটলি আইএসও ইজ এ ফেয়ার মেথড। সো এই জিনিসগুলো আগেটার সাথে রিলেটেড। এরপর চলে যায় হিউম্যান রাইটস। হিউম্যান হিউম্যান রাইটস এর আন্ডারে অনেক দেশের ইম্পোর্টকে ব্যান করা হয়েছে। যেমন লিবিয়া এবং ইরাকের উপর যে ইকোনমিক স্যাংশন আরোপ করা হয়েছিল, এগুলা মেথড অফ প্রোটেকশনের এক্সাম্পল। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস এর আন্ডারে অনেক দেশের ইম্পোর্টকে ব্যান করা হয়েছিল। লিবিয়া এবং ইরাকের উপর ইকোনমিক স্যাংশন আরোপ করা হয়েছে। তো বুঝতেছি না কি বলছো। হিউম্যান রাইটস, হিউম্যান রাইটস একটা কারণ মার্কেট ইমপারফেকশন বাড়িয়ে দেওয়ার জন্য। এরপরে হচ্ছে ট্রিপস। ট্রিপস হচ্ছে ডাব্লিউটিও এর ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, ওই যে আমাদের কোনো একটা প্রোডাক্ট বানাইলে প্যাটেন্ট নিতে হয়, এরকম আর কি। সো ট্রিপস, ট্রিপস এর ফুল ফর্ম হচ্ছে ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সো ট্রিপস হচ্ছে একটা খুবই ভাইটাল একটা ল। ট্রিপস একটা ভালো ল, মানে ভাইটাল একটা ল, যার কারণে ডেভেলপড কান্ট্রিজ গুলো কোনো কিছু আবিষ্কার করার সাথে সাথে তারা ট্রিপস এর জন্য অ্যাপ্লিকেশন করে এবং তারা প্যাটেন্ট পেয়ে যায়। ঠিক আছে, ডেভেলপড কান্ট্রি গুলোতে তারা নতুন কোনো কিছু বানাইলে সাথে সাথে তারা ট্রিপস এর জন্য অ্যাপ্লাই করে এবং তারা প্যাটেন্ট পায়। কারণ প্যাটেন্ট ছাড়া তো প্রোডাকশন করা যায় না। প্যাটেন্ট ছাড়া তুমি বেশি দিন প্রোডাকশন করতে পারবে না, বা করলেও নকল প্রোডাক্ট বের হয়ে যাবে, লস খাইতে হবে। অ্যাকর্ডিং টু ট্রিপস, ট্রিপস এর বদৌলতে এই গেমটা ডেভেলপড কান্ট্রিজ এর পক্ষে চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে? ট্রিপস তো সবাই নিতে পারে চাইলে, প্যাটেন্ট আমাদের দেশের মানুষের জন্য কি আর অন্যান্য দেশের মানুষের জন্য কি, সবার জন্যই তো সমান, তাই না? আমি চাইলে প্যাটেন্ট নিতে পারি, ডেভেলপড কান্ট্রি যারা আছে তারাও চাইলে প্যাটেন্ট নিতে পারে। কিন্তু কথা হচ্ছে, এই ট্রিপসটা তাদের জন্য বেশি বেনিফিশিয়াল হয়ে 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 যাচ্ছে। কেমনে হয়ে যাচ্ছে? চাইলে তো এটা আমরাও বেনিফিটটা নিতে পারি, ট্রিপস এর বেনিফিট আমরাও নিতে পারি, কিন্তু আমরা নিচ্ছি না, কারণ আমরা অ্যাওয়ার না। আমরা আসলে প্যাটেন্ট সম্পর্কে ওই রকম ভাবে জানি না। সো ইউএস এর স্যার বলতেছিল ক্লাসে যে ইউএস এর একটা 6-7 বছরের বাচ্চাও প্যাটেন্ট সম্পর্কে জানে, কিন্তু আমরা এখন মাস্টার্সে পড়তেছি, এমবিএ তে পড়তেছি, তাও আমরা অনেকে এসে প্যাটেন্ট সম্পর্কে জানি না, বা ট্রিপস এর ফুল ফর্মই জানি না। ঠিক আছে, সো ওরা যেহেতু এই জিনিসগুলো নিয়ে অ্যাওয়ার, হ্যাঁ, প্যাটেন্ট কি, ট্রিপস কি, তারা এগুলো জানে। তো তারা নতুন কিছু বানাইলেই তারা কি করে ফেলে, প্যাটেন্ট করে ফেলে।
এবং তারা সেখান থেকে বেনিফিটটা পায়। কিন্তু আমরা আমরা এই সম্পর্কে কিছু জানি না, এই জন্য আমরা নতুন কিছু বানাইও না, বানাইলেও সেটার উপরে কোনো প্যাটেন্ট নেই না। সো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি দিন দিন। আচ্ছা, এখন কি হচ্ছে কারণ ট্রিপস অ্যাপ্লাই করতে পারে বাট অনলি স্মার্ট কান্ট্রিজ, অ্যাপ্লাই করতে পারে অনলি স্মার্ট কান্ট্রিজ। সো এজ দে আর ওয়েল ওরিয়েন্টেড অ্যান্ড অ্যাওয়্যার, এই যে তারা হচ্ছে অ্যাওয়্যার, তারা হচ্ছে aware with the concept of TRIPS. And on the other hand, developing countries are not, unfortunately. So TRIPS creates market imperfections. So TRIPS হচ্ছে market imperfections বাড়ায় দিচ্ছে। যেহেতু ওরা অ্যাওয়ার, আমরা অ্যাওয়ার না, ওরা সুবিধাগুলো পাচ্ছে, আমরা পাচ্ছি না, ডিসক্রিমিনেশন হচ্ছে। সো মার্কেট ইমপারফেকশনস বেড়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছে কয়েকটা কারণ কেন মার্কেট ইমপারফেকশনস বাড়তেছে, বা ইন্টারনালাইজেশন থিওরির আহ এগুলো ইমপ্লিকেশনস, এই জিনিসগুলো হচ্ছে ইন্টারনালাইজেশন থিওরির ইমপ্লিকেশনস। ওকে, সো নেক্সট লেকচারে থাকবে হচ্ছে প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি, এরপরে হচ্ছে ক্রিটিসিজম অফ প্রোডাক্ট লাইফ সাইকেল থিওরি, নিউ ট্রেড থিওরি আছে, ইমপ্লিকেশনস অফ নিউ ট্রেড থিওরি, এফএসসি। এই পর্যন্ত ক্লাসে স্যার পড়াইছে। যাই হোক, এগুলো দেখে লাভ নাই, কারণ আস্তে আস্তে যখন এগুলো বাড়তেই থাকবে। স্টপ রেকর্ড।